সম্প্রতি প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর সঙ্গে একটি টকশোতে অতিথি হয়ে এসেছিলেন অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব গৌতম লাহিড়ী। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি জনাব হাবিব মিল্লাত সম্পর্কে কিছু খুব মানে বাজে মন্তব্য করেছেন। তো এই সব মন্তব্য এবং আওয়ামী লীগের আরো নানা বিষয় নিয়ে আলোচনার জন্য, বিশেষ করে আওয়ামী লীগের যে ইফতার মাহফিলে শুনেছি যে দিল্লির প্রেস ক্লাবে, সেখানে কি আলোচনা হয়েছে, কারা কারা ছিলেন, এই সমস্ত নানা বিষয় আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের উপকমিটি সদস্য জনাব রাশেক রহমান। আপনি কেমন আছেন? জি, আমি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর সঙ্গে টকশোতে গৌতম লাহিড়ী বলেছেন যে হাবিব মিল্লাত শেখ হাসিনার শত্রু, তাকে ধরে চাপকানো উচিত, কোনোদিন সামনে পড়লে পাবলিকলি চাপকাবেন। তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ গুজবে চলে, হরিদাস পাল, শেখ হাসিনা নাকি এই হাবিব মিল্লাতকে চিনে না, এবং তিনি শেখ হাসিনাকে বলে হাবিব মিল্লাতকে বহিষ্কার করাবেন। যে হাবিব মিল্লাত, যিনি একজন সাবেক এমপি এবং যিনি আওয়ামী লীগের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন দায়িত্বে মনে হয় সম্ভবত ছিলেন, আমার মনে পড়তেছে না। এবং গৌতম লাহিড়ী আরো বলেছেন যে ইসলাম ধর্মকে সংবিধান যুক্ত করেছে, এজন্য বাংলাদেশকে ধিক্কার জানাই। তো এই পুরো বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন যে দুইবারের এমপি তাকে বলেছেন শেখ হাসিনার শত্রু? এটা কি ব্যক্তিগত এজেন্ডা নাকি পরিকল্পিত অপপ্রচার এই হাবিবুল্লাহদের বিরুদ্ধে? দেখেন, আমি আজকে খুব বিব্রত। এটার কারণ হচ্ছে, প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই আপনার অনুষ্ঠানে আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার অনুষ্ঠানের লক্ষ হাজারো শ্রোতা যারা দেখেন, দর্শক শ্রোতা দেখেন, তাদেরকে আমি ঈদের আগে ঈদের শুভেচ্ছাটা জানাতে চাই। এবং আমাদের লক্ষ কোটি নেতা কর্মী যারা খুবই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিটা দিন অতিবাহিত করছে, তাদের প্রতি আমার সমবেদনা, তাদের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা কিছু জানিয়ে আমি কথাটা শুরু করি। আসলে হয়েছে কি, আমি খুব বিব্রত এই কারণে যে আমি গতকালকে আপনার মতো আরেকজন গণমাধ্যম ব্যক্তিত্ব শারমিন চৌধুরী, ওনার একটা অনুষ্ঠান আছে, দিয়েছি। তো আজকে যেটা খেয়াল করলাম যে ইন্টারভিউটা প্রচারিত হওয়ার পরে প্রচুর মানুষ দেখছেন, কিন্তু কমেন্টে সব জায়গায় এই যে আপনি এখন যে ঘটনাটা তুলে ধরলেন, এই ঘটনাটা বারবার আসছে, এবং সেখান থেকে আমি ভিডিওটা দেখেছি, লিংক ওখানে শেয়ার করা হচ্ছে। আমি আসলে ঠিক বুঝতে পারছি না, মানে দেখেন, জনাব গৌতম অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, একজন সম্মানী মানুষ, এবং আমি বিশ্বাস করি উনি বাংলাদেশের ভালো চায়। অর্থাৎ ভারতের একজন প্রথিতযশা নাম করা সাংবাদিক হিসাবে তিনি ভারতের প্রতিবেশী এবং স্বাধীনতা যুদ্ধে ভারতের যে ভূমিকা এবং বাংলাদেশ এবং ভারতের যে মৈত্রী, সেটাকে মাথায় রেখে যেই কারণেই হোক, উনি আমাদের দলের একজন সাবেক সংসদ সদস্য ডক্টর হাবিব মিল্লাত, তার ব্যাপারে কি এই ভাষায় আসলে বলতে পারেন? আমি খুব দুঃখ পেয়েছি। দিস ইজ নট একসেপ্টেবল। এবং আজকে যখন বাংলাদেশ একটা বড় ধরনের সংবেদনশীল পরিস্থিতির মধ্যে দিয়ে সামনে এগোচ্ছে, একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সেটাকে আবার কাউন্টার করা, এই যে পরিস্থিতি আপনি সবই জানেন, আমরা অনেক টকশো আপনার সাথে আমার করা হয়েছে বিভিন্ন টপিকে। সেই সময় ভারতীয় কোনো সাংবাদিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সাবেক সংসদ সদস্যকে চাপকাতে চাবেন, এটা কি পরিস্থিতিকে কোনোভাবে সহযোগিতা করে? আমি ঠিক বুঝতে পারছি না। উনি যেহেতু সম্মানী মানুষ, আমার তো মনে হয় ওনার এই বক্তব্য থেকে সরে আসা উচিত। আমি জানি না যে ডক্টর হাবিবে মিল্লাতের কোনো কথায় তিনি সংক্ষুব্ধ হয়েছে কিনা, যদি হয়েও থাকে সেটার তো ভাষাটা হবে অন্যরকম, কারণ দুইজনই সম্মানী মানুষ, একজন সাবেক সংসদ সদস্য, আরেকজন সাংবাদিক, শুধু সাংবাদিক না, তিনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি। এখন যেটা হচ্ছে যে আমি সারাদিন আমার সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে যারা খুঁজে, মানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে ঘি ঢেলে দেওয়ার জন্য, তারা মনে হলো যে একটা খুব ভালো উপলক্ষ বা একটা এক্সকিউজ পেয়েছে নতুন করে নতুন স্রোতে
এই মানে বাংলাদেশ ভারতের যে সম্পর্কের মাঝে যে চিপ ধরানোর একটা চেষ্টা বা একটা অভিপ্রায়, এটা খুব ভালো কিছু আসলে হচ্ছে না। আমি দুঃখিত। আমি মনে করি ওনার এই বক্তব্য থেকে সরে আসা উচিত। এবং উনি কিভাবে একটা স্বাধীন দেশের সংসদ সদস্যকে উনি চাপকাতে চাইতে পারেন? শুধুমাত্র আওয়ামী লীগ একটা গণ অভ্যুত্থানের কারণে ভারতে আশ্রয় নিয়েছে বলে কি আমরা এত ভেসে এসেছি যে এভাবে কথা বলা যায়? এটা কি ঠিক? আপনি যে কোনো বিচারে যদি চিন্তা করেন, এবং এবং আপনি দেখেন মানে আমি তো আরো বেশি ট্রমাটাইজ এই কারণে এই কথা শুনে আজকে আপনার অনুষ্ঠানে এসে আমার এখন মনে পড়ে গেল যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ছিলেন, তখন আপনার হয়তো মনে আছে যে আমাদেরই একজন নির্বাচিত সংসদ সদস্য টাঙ্গাইলের সানোয়ার ভাই, তাকে আমাদের দলের সাধারণ সম্পাদক জনসম্মুখে থাপ্পড় মেরে বসলেন। সেই সেই ঘটনার কারণে এর যে একটা অন্তর্নিহিত কনসিকুয়েন্স, এটা যে একটা খারাপ দিক, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এটা ছড়িয়ে গিয়েছিল যে এমপি গায়ে হাত তোলা যায়। এবং জনাব ওয়াহিদুল কাদের দলের সাধারণ সম্পাদক হিসাবে তিনি তো অভিভাবকের জায়গায় ছিলেন, সেই জায়গা থেকে তিনি তার জুনিয়র কলিগের গায়ে হাত তুলবেন সকলের সামনে, একজন এমপি, একজন মেম্বার অফ পার্লামেন্ট। এটার যে ক্ষতি হয়েছে, আমি মনে করি 2024 সালের 5ই আগস্টের সাথে এগুলো সম্পর্ক আছে। কারণ জনপ্রতিনিধিদের প্রতি মানুষের ভয়, ভক্তি, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবই মনে হয় কর্পূরের মতো উড়ে গিয়েছিল। আজকে এই ঘটনার পরে যখন বিপদে পড়ে শত শত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে অবস্থান নিয়েছেন, সেই সময় আমি গৌতম লহরি সাহেবের ইতিবাচক ব্যাপারটাও বলতে চাই যে তিনি সেকুলার রাজনীতিকে সমর্থন করেন, তিনি জননেত্রী শেখ হাসিনাকে আহ, সম্মান করেন। আমি বিশ্বাস করি আওয়ামী লীগকেও তিনি খুব ভালো জানেন। সেই জায়গায় থেকে এইভাবে একজন আওয়ামী লীগের সাবেক এমপি কে আপনি চাপ পাবেন এই কথা বললে আসলে দায়িত্ব কি পালন করা হচ্ছে? এটা কি সঠিক? আসলে এই পরিস্থিতি আমি ঘৃণাবোধ করছি, আমি প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের একজন সংসদ সদস্যকে পৃথিবীর কোথাও কেউ চাপড়াতে পারে না, এটা হতে পারে না। দিস ইজ আনএক্সেপ্টেবল। জি, এখানে তিনি শুধু শুধু তাই না, এখানে তিনি বলেছেন যে তিনি পুরো জাতিকে, সরি আপনাকে আমি একটু মিউট করছি কারণ সাউন্ড সিস্টেমের কারণে এক হচ্ছে, আপনাকে আমি মিউট করে কথা বলছি। এখানে তিনি একজন সাবেক এমপি কে প্রকাশ্যে চাপড়াতে চেয়েছেন, এবং পুরো বাংলাদেশের মানুষকে তিনি গুজব প্রিয় বলে কটাক্ষ করেছেন। আহ, তো এখানে আপনার কাছে আমার প্রশ্ন, যে তিনি আরো বলেছেন যে শেখ হাসিনাকে বলে তিনি ডক্টর হাবিবে মিল্লাতকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করাবেন। যে আওয়ামী লীগের কি আসলে, আপনার কাছে প্রশ্ন, যে এতই দুর্দিন হয়ে গেল যে একজন বিদেশি সাংবাদিক তিনি শেখ হাসিনাকে বলে হাবিবে মিল্লাদের মতো দুইবারের একজন এমপি, এবং উনি শুনছি শেখ হাসিনার আত্মীয় বটে, দুঃসম্পর্কের আত্মীয় নাকি এরকম যেন, তাকে কি আসলে মানে বহিষ্কার করাতে পারেন কিনা? আচ্ছা ভাই, বাংলাদেশের মানুষের 1952 সালের ভাষা আন্দোলন, এটা কি গুজব? 1971 সালে স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু ডাকে আমরা যে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেললাম, 30 লক্ষ শহীদের আত্মাহুতি, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম বিনিময়ে, এটা কি গুজব? এই যে হুসেন মোহাম্মদ এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলন, যার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার দিকে একটু এগিয়ে গিয়েছিল, এগুলো কি গুজব ছিল আসলে? বা আপনি মনে করেন এই আমাদের বাংলাদেশের মানুষের যে শান্তিপ্রিয় একটা অবস্থান, এভাবে আপনি একটা পুরা দেশ, একটা একটা জাতিকে, ভারতের একটা অনস্বীকার্য মিত্রকে আপনি একটা গুজবে পতিত বা গুজব প্রিয় জাতি হিসেবে বলে কি আপনি খুব আপনার দায়িত্ব পালন করছেন? এইগুলো এগুলো কথা মানে কি আসলে? মানে উনি আসলে কি পরিস্থিতিতে এই কথাগুলো বলতেছিলেন, আমার খুব আশ্চর্য লাগে। এভাবে কথা বলা যায় নাকি আসলে? আর তার থেকে বড় কথা, আপনি আহ মানে আমি আসলে ওনাকে নিয়ে বেশি আমি চিন্তা করতেছি যে আমাদের নেতা কর্মীদের কি অবস্থা যখন তারা দেখবে যে একজন সাংবাদিক এই কথা বলতে পারে যে আমার দলের সভানেত্রীর কাছে উনি কমপ্লেন করে আমাকে বহিষ্কার করবেন। তাহলে আমি কার জন্য সংগ্রাম করলাম, কার জন্য আন্দোলন করলাম, কার জন্য গালি খাইলাম, কার জন্য আমি মামলা খাইলাম, কার জন্য আমার বাড়িতে আগুন ধরে লাগতে বুঝতে পারলাম না। এগুলো কথার মানে কি?
আমি দেখেছি ইন্টারভিউটা, এবং আমি আমি ইমোশনালি খুবই ডিস্টার্ব যে হাউ ক্যান সামবডি সে সামথিং লাইক দিস। আর হাবিবে মিল্লাত সাহেব জননেত্রী শেখ হাসিনা আত্মীয়, হ্যাঁ সেটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আত্মীয় থেকে বড় কথা, তিনি তো জননেত্রী শেখ হাসিনা যেই দলের সভানেত্রী, সেই আওয়ামী লীগের নমিনেশন পাওয়া একজন মেম্বার অফ পার্লামেন্ট। তিনি তো সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি তো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোধহয় সহসভাপতি ছিলেন, নির্বাচিত। তো তাহলে তিনি তো একজন সফল চিকিৎসক, তিনি হি ইজ আ সার্জন। উনি কি গৌতম লাহিড়ী সাহেবের থেকে কোনো অংশ কম যোগ্য আপনি মনে করছেন? এবং উনি তো শুধু বাংলাদেশে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন না, তিনি যুক্তরাজ্যের মতো একটি, আপনি যে দেশে আছেন সেই দেশে তিনি একজন সার্জন ছিলেন, হার্ট সার্জন ছিলেন। এখন আপনি এই এইগুলো কথা যদি প্রচারিত হয়, তাহলে দলের যারা মানুষ তারা কতটা কষ্ট পায় বা তাদের অবস্থানটা কোথায় থাকে, এটা তো দুঃখজনক। আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের দলের পক্ষ থেকে গৌতম লাহিড়ী সাহেবের সাথে যোগাযোগ করে পাবলিকলি ব্যাপারটা পরিষ্কার করা উচিত যে আসলে কেউ সাংবাদিকের কথায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা। এটা কি হতে পারে কোনোদিন? আমি তো ওনার ইন্টারভিউতে এটাও শোনা উনি নাকি তাকে ভারতে ঢোকা বন্ধ করে দেবে। আরে ভাই, এ কেমন কথা? আমার কথায় যদি কাজী হেমায়েতুদ্দিন মিশনের বাংলাদেশে ঢোকা বন্ধ হয়ে যায়, তাই তো বাংলাদেশের বিচার করার যে জায়গা সেটা সন্দেহ এবং প্রশ্নের সম্মুখীন হবে। ভারতের ভারতের মতো, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি ওনার কথায় চলে নাকি? আই ডোন্ট নো আমি উনি কি বলতে বুঝাইছেন। ভারত একটি পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে দালাই লামা থেকে শুরু করে আজকে বঙ্গবন্ধুর কন্যা থেকে শুরু করে বহু লোক বিভিন্ন সময় বিভিন্ন সংকটে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এবং সবচেয়ে বড়, ভারতের সবচেয়ে বড় সৌন্দর্যের জায়গা কোথায়? বিজেপি আজকে ক্ষমতায় আছে, কংগ্রেস কি তার বিরুদ্ধে কথা বলতে পারছে না? পারছে তো। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কি বিজেপি তার বিরুদ্ধে পারতো? তো আপনি বিজেপি কংগ্রেসের লোক কারো ভারতে ঢোকা বন্ধ হইল না। আপনি আমার দলের একজন সাবেক সংসদ সদস্য, যিনি নিজের খেয়ে নিজের খরচ করে আওয়ামী লীগের জন্য সারা পৃথিবী ঘুরে ঘুরে ক্যাম্পেইন করতেছেন যাতে আমরা দেশে ফিরতে পারি, তারে আপনি ভারতে ঢোকা বন্ধ করে দিবেন? এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আবার ওনার মাধ্যমে আবার আওয়ামী লীগ ইফতার আয়োজন করে। আমি তো কোনো আগামাথা কিছু বুঝতেছি না, এটা কি কর্ম পরিকল্পনা? না কোন সেই লোক যদি এত হটকাটি হয়, এটা তো বিপজ্জনক ব্যাপার। না সেই 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 সেইটা ইত্যা নিয়ে আসবো, কিন্তু তার আগে যদি বলি যে শারমিন চৌধুরীর পালস অফ পলিটিক্স, আপনিও সেই অনুষ্ঠানের একজন নিয়মিত অতিথি। তো সেই অনুষ্ঠানে হাবিবে মিল্লাত বলেছেন যে গৌতম লাহিড়ী হচ্ছেন ভিউ ব্যবসায়ী, তিনি অনেক মিথ্যা কথা বলেন। বিশেষ করে 6 জানুয়ারিতে যে কনফারেন্সটা হয়েছে শেখ হাসিনা, সেখানে নাকি গৌতম লাহিড়ী বলেছেন যে শেখ হাসিনা সরাসরি ভিডিওতে আসবেন, যদিও শেখ হাসিনা আসেননি, শেখ হাসিনা অডিওতে এসেছেন। তো এই কারণে আর কি এই হাবিবে মিল্লাত গৌতম লাহিড়ীকে বলেছেন ভিউ ব্যবসায়ী, মিথ্যাবাদী। তো এটা কি আসলে হাবিবে মিল্লাতের বলা উচিত হয়েছে কিনা? না, ডক্টর হাবিবে মিল্লাত যদি কাউকে ভিউ ব্যবসায়ী বলে থাকেন, মিথ্যাবাদী বলে থাকেন, সেটা কিন্তু আমরা উদযাপন করবো না। আমি তো প্রথমেই বলেছি যে উনি যদি কোনো অন্যায় কথা বলে থাকেন, অবশ্যই সেটা তো একটা সভ্যভব্য ভাষায় তাকে বলা যেতে পারে যে দিস ইজ নট কারেক্ট। এবং দিনের শেষে উনি তো একটা শৃঙ্খলায় আবদ্ধ একটি রাজনৈতিক দলের সদস্য, এমন না যে কোনো বিশৃঙ্খল বিচ্ছিন্নতাবাদী দলের তিনি সদস্য। আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রেজিমেন্টেড ওরিয়েন্টেড পলিটিক্যাল পার্টির উনি একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এন্ড এক্স মেম্বার অফ পার্লামেন্ট। তো যদি সত্যি উনি ওই ইন্টারভিউ আমি দেখি নেই, আমি বলতে পারছি না, তবে আপনার কথা আমি বিশ্বাস করে প্রাইমা ফেসি আপনার কথা বিশ্বাস করে আমি বলতে চাই যে উনি যদি সত্যি বলে থাকেন যে হ্যাঁ আহ উনি মিথ্যাচার করেন বা উনি ভিউ ব্যবসায়ী, তাহলে ডেফিনেটলি গৌতম লাহিড়ী সাহেব তো এই কমপ্লেনটা বা এই অভিযোগটা তো করতেই পারেন। কিন্তু সেটা করলে তো উনি যেহেতু ওনার এত অ্যাক্সেস, উনি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে তাকে বহিষ্কার করতে পারবেন, ভারতে ঢোকা বন্ধ করতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে তো আমি মনে করি আওয়ামী লীগের কাছে অভিযোগ করলে বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই তাকে প্রশ্ন করতো যে আপনি এই ধরনের কথা বলবেন কেন। সাংবাদিক গৌতম লাহিড়ী আরো বলেছেন যে ইসলাম ধর্মকে সংবিধানে যুক্ত করেছে, বাংলাদেশকে ধিক্কার জানাই, কারণ ভারত সংবিধানে লেখা আছে অসাম্প্রদায়িক। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি? প্রথম কথা হচ্ছে, দেখেন, আমরা আওয়ামী লীগের কর্মীরা মনে করি যে একটা সেকুলার বাংলাদেশের প্রয়োজন, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধানে ইসলাম ধর্ম অন্তর্ভুক্ত হয়েছে।
এবং এটা আপনাকে মানতে হবে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো মুসলমান। সুতরাং অনেক সময় অনেক কথায় পার্থিব যুক্তি থাকলেও চাহিদা মাত্র একটা পরিবর্তন করা যায় না, বা হয়তো করা উচিত না। যাই হোক, সেটা রাজনীতিবিদরা বাস্তবতা বুঝেই ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে আহ গঠনমূলক কোনো আলাপ করার চেয়ে গৌতম লেহেরি সাহেবের, উনি বাংলাদেশের সংবিধানে ইসলামকে অন্তর্গত করা হয়েছে সেটা উনি ধিক্কার জানাচ্ছেন কোন ক্যাপাসিটিতে? উনি একটা ডিসকোর্স করতে পারেন, উনি একটা আলাপ আলোচনা তুলতে পারেন যে হ্যাঁ, পৃথিবীর অনেক দেশের সংবিধানে ধর্ম অন্তর্গত নাই, সেখানকার গণতন্ত্র ভালো চলছে, মানুষ ভালো আছে, ধর্মীয় চর্চাও খুব ভালো আছে। সবসময় যে একদম সংবিধানের অংশ করলেই আপনার ধর্মীয় চর্চা বা মানুষের অধিকারের জায়গা মানে সুরক্ষিত হবেন কোনো কথা নাই। কিন্তু এই ভাষায় তিনি কথা বলছেন কিভাবে? এবং আমি আবারও বলছি যে ভারত বাংলাদেশ মৈত্রীর ক্ষেত্রে এত ইরিয়াটিক ভাবে, এত অ্যাব্রাপ্ট ভাষায় যদি মানুষ কথা বলে, এটা কি সত্যি ভারত বাংলাদেশের যে সুসম্পর্ক এটাকে সহযোগিতা করে? জি আমি আমি বুঝতে পারছি না। এটা এটা ইন্ডিয়ান পলিসি হতে পারে না, এটা ভারতীয় পলিসি হতে পারে না, আমার কাছে একদম যৌক্তিক মনে হয়নি। জি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন স্যার সামি তিনি সম্প্রতি বলেছেন যে দিল্লি প্রেস ক্লাবে গৌতম লাহিড়ী নাকি এই ইফতার পার্টির আয়োজন করেছে আওয়ামী লীগের কয়েকজন নেতা, বিশেষ করে জাহাঙ্গীর কবির নানক, তার যার ছবিও দেখেছেন। বেলজিয়াম থেকে এসেছেন হাসান মাহমুদ, সেখানে নাকি ভারত সরকারের পক্ষ থেকে কেউ আসেনি, কোনো পর্যায়ের প্রতিনিধি আসেনি। সাংবাদিকদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু বেশিরভাগ সাংবাদিক ছিলেন অনুপস্থিত। শুধুমাত্র ইন্ডিয়া টুডের একজন সাংবাদিক আসছে, আর কোনো সাংবাদিক আসে নাই, ভারত সরকারের কোনো প্রতিনিধি আসে নাই। তো আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু এর দ্বারা কি এটাই প্রমাণিত হয় না যে আসলে ভারতও আসলে আর আওয়ামী লীগকে চায় না? ভারত আওয়ামী লীগকে চায় না সেটা তো আর এই প্রশ্ন দিয়ে, এই পরিস্থিতি দিয়ে বলা যাবে না ভাবে। কিন্তু আমি গৌতম লাহিড়ীর যে ইন্টারভিউটা যেটুকু দেখেছি, ওখানে উনি বললেন যে প্রেস ক্লাবে নাকি দারু বিক্রি হয়। বুঝলাম না উনি দারু মানে মদ বিক্রি করার ব্যাপারটাকে খুব ইম্পর্টেন্ট করে বললেন, মানে এটা যুক্তি দিলেন যে এখানে মদ বিক্রি হয়, সুতরাং মানে ইফতারের পার্টি হতে পারে না বা হয় না। তো যদি এটা সত্যি হয়, তাহলে জাহাঙ্গীর কবির নানক সাহেব বা অন্য যারা আছেন তাদেরকে রমজান মাসে যেখানে দারু বিক্রি হয়, মদ বিক্রি হয়, ওখানে গিয়ে কেন অনুষ্ঠানটা করতে হবে? মানে আরো তো আরো অনেক জায়গায় তো অনুষ্ঠান করা সম্ভব। হ্যাঁ অবশ্যই ইফতারের অনুষ্ঠান 5 তারকা হোটেলেও করা হয়, সেখানে বার আছে, সেখানে মদ বিক্রি হয় নিশ্চয়ই। কিন্তু আপনাকে একদম এতই ডেসপারেট হতে হবে যে উনি যেভাবে, আপনি হয়তো বা ইন্টারভিউ দেখেছেন, যেভাবে উনি প্রকাশ করছেন যে এখানে 400-র অধিক লোক উন্মুক্ত ভাবে মদ খাচ্ছেন, গিজ গিজ করছেন, চলাফেরার অবস্থা নেই, সেখানে এই প্রোগ্রাম। আমি ঠিক বুঝতে পারছি না উনি কি আওয়ামী লীগকে উঠালেন, উনি কি জাহাঙ্গীর কবির নানককে উঠাইলেন না নামাইলেন? আমার তো বোধগম্য হচ্ছে না, কি যে বললো আমি তো কিছুই বুঝলাম না। আপনার কি মনে হয় না যে আওয়ামী লীগের দুর্দিনে এই সবাই মানে আওয়ামী লীগকে নিয়ে একটু মানে খেলতেছে, যে বিপদে মানে পড়ছে যেহেতু শুনেন, একটু আমি সুযোগ নেই? আমি আমি খেলতেছি কিনা সেটা তো খেলার চেষ্টা, দুর্দিন বলেন, সুদিন বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, রাজনীতি যখন করবেন মানুষ করবে। কিন্তু আমি তো গৌতম লাহিড়ী সাহেবের বিবরণ শুনে যেটা মনে হইলো যে একটা লোককে দাঁড়া করে তার পায়জামার ফিতাটা টান দিয়ে খুলে ফেলল। উনি কি পক্ষে না বিপক্ষে আমি কিছু বুঝলাম না আসলে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত ডক্টর হাবিবে মিল্লাতকে উনি চাপকাবেন, উনি বাঙালি গুজবের জাত, কি বলে আমরা ইসলাম ধর্মকে সংবিধানে ইয়ে করছি, আমাদের ধিক্কার জানানো। জাহাঙ্গীর কবির নানক ওখানে যেখানে দারু বিক্রি হয় সেখানে সে অনুষ্ঠান করতে গেছে, ওখানে হল বুকিং করেছে, সেখানে প্রেস ক্লাবের মূল আয় দারু বিক্রি করা। এগুলো কি খুব প্রাসঙ্গিক কোনো কথা ছিল কিনা আমি আমি ঠিক বুঝতে পারছি না। এবং এগুলো শোনার পরে যারা ওই অনুষ্ঠান আয়োজন করেছেন বা অনুষ্ঠান আয়োজনের সাথে ছিলেন, তারা কি শুনে খুব খুশি হয়েছেন? এই প্রশ্ন আপনি তাদেরকে করতে পারেন, আরেক অনুষ্ঠান তাদের জন্য করতে পারেন। আমি নিজে তো বিব্রত। এবং অফকোর্স ভারতের, আমি শারমিন চৌধুরীর অনুষ্ঠানে বলেছি, আপনার অনুষ্ঠানে বলছি যে দেখেন, এটা কাউকে ফেলে দেওয়া বা কাউকে গ্রহণ করার বিষয় না।
ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অবশ্যই তার নিজের স্বার্থ দেখার নৈতিক অধিকার রাখে। তার নিজের স্বার্থ দেখার জায়গায় সে অপশন 1, অপশন 2, অপশন 3 এভাবে যদি সাজিয়ে নেয় এবং সেখান থেকে যদি সে কারোর সাথে কাজ করে, সেটার জন্য আপনি তাকে দায়ী করতে পারবেন না। আওয়ামী লীগের সাথে ভারতের একটা নিবিড় সম্পর্ক আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন সেই আওয়ামী লীগ যদি বাংলাদেশে তার যে রাজনৈতিক ভূমিকা পালন করার কথা সেটা যদি আপাতত না করতে পারে, তার জন্য তো বাংলাদেশও থেমে থাকছে না, ভারতও থেমে থাকছে না। সুতরাং এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনে অবশ্যই ভারতের জন্য জামাত ইসলামী ক্ষমতা আসার থেকে বিএনপি ক্ষমতা আসা বেটার। তো সেই জায়গা থেকে ভারত যদি বিএনপির সাথে একটা মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়, একে অপরকে যদি সহযোগিতা করে, এটার মানে এই না যে আওয়ামী লীগকে সে ফেলে দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ যদি তার প্রচলিত রাজনীতির যে ধারাটা হচ্ছে জনগণ নির্ভর, সেই ধারায় যদি ফিরে না আসতে পারে, তাহলে এক সময় গিয়ে আমাদেরকে তো সবাই পরিত্যাগ করবে, এটা বাস্তবতা। কারণ সচিব লীগ, পুলিশ লীগ, সেনাবাহিনী লীগ তো আমাদের প্রচলিত রাজনৈতিক ধারা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যে রাজনীতি শিখিয়েছেন, সেখানে জনগণ ছাড়া তো অন্য কারো প্রাধান্য থাকার কথা না। নিশ্চয়ই সচিব বলেন, আমলা বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সবাই জনগণের একটা অংশ। কিন্তু সত্যিকার অর্থে পিপলস ম্যান্ডেট, পিপলস কনসেনসাসই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সেই জায়গাটায় যদি আমরা অতি দ্রুত তার সাথে ফিরতে না পারি, তাহলে দীর্ঘস্থায়ী ক্ষতি হবে বই কি। আমি জি, আশা করি উত্তরটা আমি দিতে পেরেছি। জি, এটা ভালো বলেছেন যে মাটির কাছে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। এর এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, কারণ আপনি আপনি ঠিক আছে, আপনাকে নির্বাচন করতে দেয়নি তো অসুবিধা কি? আওয়ামী লীগ বিশাল বড় দল, নির্বাচন করতে দেয়নি বলে কি আপনি হারাই যাবেন? প্রশ্নই আসে না। বঙ্গবন্ধুর নাম কি মুছতে পারবেন কোনোদিন? প্রশ্নই আসে না। আওয়ামী লীগের নাম মুছতে পারবেন? প্রশ্নই আসে না। তাহলে আমাদের এখন করণীয় কি? জনাব তারেক রহমান বাংলাদেশের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে। উনি কি আর বোঝেন না যে ওনাকে পারফর্ম করতে হবে? তো পারফর্ম যদি করতে হয়, তাহলে ওনাকে সুশাসন দিতে হবে, দুর্নীতি বিরোধী একটা শক্ত অবস্থান রাখতে হবে। তাইলে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল যদি সংসদে নাও যেতে পারে, অন্যায় ভাবে আমাদেরকে বাইরে রাখা হয়েছে, আমি কি বাইরে থেকে বিরোধী দলের একটা বিরাট বড় ভূমিকা পালন করতে পারি না? আমি কি বাংলাদেশের সরকারকে টনটনা রাখার জন্য আমার ভূমিকা পালন করতে পারি না? অবশ্যই পারি। এখন সেই লাইনে বা সেভাবে কি আমরা চিন্তা করছি কিনা, আমরা সেভাবে আমাদের নেতাদেরকে প্রস্তুত করছি কিনা, আমরা বাগ্মিতার যেই জায়গার মধ্য দিয়ে মানুষের মনকে জয় করা যায়, মানুষকে বোঝানো যায় যে এটা সঠিক বা এটা সঠিক নয়, সেই জায়গাটা তৈরি করছি কিনা। জি, আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ করে এই জাহাঙ্গীর কবির নানক সাহেব কেন এই ইফতার পার্টির আয়োজন করতে গেল? অ্যা শুনেছি এইটা নাকি গৌতম লাহিড়ী আয়োজন করেছে। গৌতম লাহিড়ী বলতেছেন যে, "না, আমি আয়োজন করিনি। আসলে আয়োজন করছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ২ জন আসছে জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ।" মানে এই ইফতার পার্টির মাধ্যমে তারা আসলে কি অ্যাচিভ করতে চাইতেছে? না, ওনার কথায় ফাঁক আছে, ওনার কথায় ফাঁক আছে। বাংলাদেশে আপনি জানেন যে উত্তরা ক্লাব, বনানী ক্লাব, গুলশান ক্লাব, হ্যাঁ, পোর্ট ক্লাব, ঢাকা ক্লাব, এরকম অনেক ক্লাব আছে না? এমনকি প্রেস ক্লাবও আছে। তো এটা তো আর খুললাম কোনো কোনো আইডিয়া না। সুতরাং প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে আমি তো বিশ্বাস করি প্রেস ক্লাবের যে কোনো একজন সদস্যের অ্যাটলিস্ট একটা রেফারেল বা রেকমেন্ডেশন থাকার কথা। কারণ আমি ঠিক বুঝতে পারছি না, বিদেশি একজন নাগরিক জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর কবির নানক সাহেব তো ভারতে বিদেশি নাগরিক, উনি তো ভারতীয় নাগরিক না। এখন এবং তার থেকেও বড় কথা, উনি তো পালিয়ে ভারতে এসেছেন আমার জানা মতে, যদি আমি ভুল না করে থাকি। সেই অবস্থায় ওনার পাসপোর্টে যে স্পেশাল যে স্ট্যাম্পটা, সেটা ব্যবহার করে আপনি প্রেস ক্লাব বা কোথাও গিয়ে কি সহজে কোনো হল বুকিং করতে পারেন কিনা, এটা তো একটা প্রশ্ন থাকে। তার মানে নিশ্চয়ই এই প্রোগ্রাম আয়োজন করতে গেলে স্থানীয় কারো তো সহযোগিতা লাগবে। আর প্রেস ক্লাবের ক্ষেত্রে স্থানীয় বলতে আপনি বুঝেন যে প্রেস ক্লাবের যে কোনো একজন সদস্য। এখন গৌতম লাহিড়ী যেহেতু সবচেয়ে বেশি আহ আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত ঘটাচ্ছেন, তাহলে হয়তো বা তার একটা ইনভলভমেন্ট তো ছিল। সুতরাং এক্স্যাক্টলি কে কিভাবে কন্ট্রিবিউট করেছে আমি সেটা বলতে পারি না, আমি না জেনে কথাও বলতে চাই না। আমার কথা হচ্ছে যে যদি কোনো জায়গায় অনুষ্ঠান আয়োজন করে সফলতা নাই আসে, তাহলে সেটা করার প্রয়োজন কি? আর বরঞ্চ ওই অনুষ্ঠান আয়োজন করতে গিয়া যাকে নিয়ে আয়োজন করলেন সে আমার উঠাইলো না নামাইলো, কি যে বলতেছে ওখানে, বলে দাঁত মত বিক্রি হয়, এটা দিয়ে তো আর আমার দলের প্রেসিডিয়াম সদস্যকে খুব উঠানো হলো না। মানে আপনি বুঝতে পারতেছেন তো আমি কি বলতে চাচ্ছি? তো এগুলো চিন্তা ভাবনা করেই তো কাজ করা উচিত।
এবং তার থেকে বড় কথা আবার ওনার ইন্টারভিউতে উনি নিজেই বলতেছে যে হ্যাঁ কেউ আসলে এইসব কথা শুনতে খুব একটা ইচ্ছুক না, কারণ জনাব তারেক জিয়া নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, ভারত সরকারও দেখতে চাচ্ছে যে দেশ তিনি কেমন চালায়, সুতরাং তাকে সময় দেওয়া হবে। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস এই ফিউটাইল এক্সারসাইজ করতে গেলেন কেন? এটা করার কি প্রয়োজন ছিল? জি, আজকে বিবিসি আর আপনি সাংবাদিক আপনি দিল্লি প্রেস ক্লাবের মতো একটা জায়গায় একটা অনুষ্ঠান করতেই পারেন, করতে যাবেন, সেটা পরে তো গোপনীয়তা কি তাহলে? তা তো গুহার ভিতরে গিয়ে প্রোগ্রামটা করতে পারতেন। জি, ধন্যবাদ। আজকে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের একটা কলাম দেখলাম বিবিসিতে, যদি সম্ভবত ভুল না করে থাকি। সেখানে আপনি যা বলেছেন সেটাই বলেছে যে উনি বলেছেন যে ভারত সরকার দেখতে চায় আসলে তারেক রহমানের পারফরমেন্সটা কি রকম, এবং উনি আরো বলেছেন যে ভারত সরকারও মনে করে যে শেখ হাসিনার যুগ এখানেই শেষ। এই এখন আপনারা ফেরার চেষ্টা কিভাবে করতেছেন? আপনারা কি আসলে এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন? এটা তো তার বাধা নাই অংশগ্রহণ করতে। প্লাস যে পেশাজীবী সংগঠনগুলো, আমি রিসেন্টলি দেখলাম যে বিভিন্ন জায়গায় জায়গায় যে আইনজীবী সমিতি নির্বাচন হয় না, সেখানেও নাকি দেখলাম যে আওয়ামী লীগের অনেকেই নাকি জয়লাভ করতেছে। আজকেও দেখলাম কোন জায়গায় যেন বিএনপি ৭টা, আওয়ামী লীগ ৭টা, জামাত একটা। তো এই ধরনের পেশাজীবী সংগঠনগুলো কি টার্গেট করে আপনারা এগোতে চান কিনা? তা তো বটেই। আপনার আওয়ামী লীগ তো নির্বাচনমুখী একটি সংগঠন। আমাদের সভানেত্রী জয়ন্তী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে। এন্ড অবশ্যই আহ নির্বাচনগুলো গ্রহণ করার মধ্য দিয়েই তো আহ দলটি উজ্জীবিত হবে। তবে হ্যাঁ, জাতীয় সংসদ নির্বাচনের যে প্রকৃতি, তার সাথে তো আসলে পেশাজীবীদের যে সংগঠনগুলোর নির্বাচন হয় সেই প্রকৃতিকে মিলিয়ে ফেলা যাবে না। অবশ্যই সেখানে আওয়ামী মনা, আওয়ামী আদর্শে পুষ্ট আহ বঙ্গবন্ধুর সৈনিক যারা আছেন তারা ভালো ফলাফল করেন, কিন্তু এইসব নির্বাচনে অনেক সময় পেশাদারিত্বের বা পেশাজীবী হওয়ার যে সমীকরণ, সেই সমীকরণে একটা মিলনের জায়গা থাকে, সেটা দিয়ে আপনি একদম অ্যাবসলিউট ডেমোগ্রাফি বিচার করতে পারবেন না। হ্যাঁ, তো কথা হচ্ছে যে তারপরে নির্বাচন করতে হবে, এটা ধরা যাবে না। এখন সমস্যা হয়ে যাচ্ছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যদি আবার পুনরায় সেই ঘটনা ঘটায়, খোদার ফজলে আবার যদি নৌকা মার্কা দেওয়া শুরু করে, হ্যাঁ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেভেলে বা উপজেলা চেয়ারম্যান লেভেলে, হ্যাঁ, তাহলে এই বিপর্যয় থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে আসলে। কেন? কারণ কেন? না, একটা কারণ হচ্ছে যে আপনার এর আগে স্থানীয় সরকারে প্রতীক দেওয়ার কারণে তো একটা বিরাট বড় বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজন তো আমরা সামলে উঠতে পারিনি। এইবারও যখন নির্বাচন হবে, আপনি দেখবেন যে যিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় নৌকা নিয়ে এসে হয়তো একটু গায়ের জোর দিয়ে বা জোর করে চেয়ারম্যান হয়েছেন, তিনি হয়তো এলাকায় থাকতেই পারছেন না। তিনি এলাকায় না থাকতে পারলেও যিনি গতবার আওয়ামী লীগ থেকে নমিনেশনটা পান নাই, তিনি তো ইলেকশনে দাঁড়াবেন। তিনি যাতে আবার না হতে পারেন সেই ব্যবস্থা বা সেই চেষ্টা তো তিনি বাইরে আছেন, তিনি করবেন। হুম। তো এটাকে রিকনসাইল করার মতো কোন ভূমিকা তো, আমরা ইফতার পার্টি করছি, ইফতার খাচ্ছি, ভালো ভালো দামি দামি ইফতার খাচ্ছি, হ্যাঁ, কিন্তু আহ, আমাদের আসলে এতদিনে যেটা দরকার ছিল যে দলের মধ্যে বিবাদমান যারা আছেন, যারা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছেন, তাদেরকে কোনো একভাবে কোনো একটা প্ল্যাটফর্মে এনে এক করা যেত কিনা, সেই ধরনের কোনো প্রক্রিয়া তো করা হয়নি। আমরা মানে হাসান মাহমুদ সাহেবের একটা কোট যে পিঠ দেওয়ালে থেকে গেছে, সুতরাং সবাই এখন ঐক্যবদ্ধ হচ্ছে, উনি যেটা মনে করছেন ভুল। ওইভাবে আসলে জিনিসটা হয় না। পিঠ দেওয়ালে থেকে গেলে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাবে, এটা কে ওনাকে বলছে? এটা তো অন্য পরিস্থিতিতে হয়, এই পরিস্থিতিতে হয় না। সুতরাং আমি মনে করি রিকনসাইল করার যে শব্দটা, মানে মানুষকে একীভূত করার যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমরা এখনো চালাই নেই। সুতরাং আমি জানি না স্থানীয় সরকার নির্বাচনে কিভাবে নির্বাচনটা আসলে হবে। দেখা যাক, দেখা যাক, সেটা সময় বলে দিবে। বাট সম্প্রতি আমি এই জামাত ইসলাম এবং আওয়ামী লীগের ভিতরে একটা মিল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, জামাত ইসলাম অনবরত বলতেছে নির্বাচনের পরে নির্বাচন সুষ্ঠু হয় নাই, ভারতের পৃষ্ঠপোষকতায় বিএনপি ক্ষমতায় আসছে। দেখলাম আওয়ামী লীগও বলতেছে যে ভারতই নাকি এই বিএনপি ক্ষমতায় বসিয়েছে। আমি আবারও ফিরে যাই ওই শারমিন চৌধুরীর পালস অফ পলিটিক্সে, হাবিবে মিল্লাত বলেছেন, হাবিবে মিল্লাত নিজে বলেছেন যে এই বিএনপি কে নাকি ভারত সরকারি ক্ষমতায় বসিয়েছে। তাহলে এই জামাতের সঙ্গে একই সুরে হঠাৎ করে আওয়ামী লীগ কথা বলতেছে কেন? আচ্ছা, আমি প্রথম কথা আপনার অনুষ্ঠানে বলেছিলাম জামাত কোনোদিন বাংলাদেশ ক্ষমতায় আসবে না। জি, আপনার কথা সত্য হয়েছে, আসে নাই। এখনো যা বলছি এটাও সত্য হবে। প্লিজ বলুন।
আমি হাবিব মিল্লাত সাহেবের কথার সাথে একমত না, আমি জামাতের কথার সাথে একমত। এগুলো পলিটিক্যাল রিটরিক। ব্যাপারটা হচ্ছে নির্বাচনের ফলাফল এই হওয়ার কথা ছিল, অন্য কিছু হওয়ার কথা ছিল না। একটা নির্বাচনকে ধরে রাখা, শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য কিছু ব্যক্তিত্বের প্রয়োজন হয়। আপনি অত নির্বাচন পর্যন্ত যাওয়া দরকার না, একটা টেবিলে বসে আপনার কারা কারা প্রার্থী ছিল, কারা কতটুকু একটা জিনিসকে ধরে রাখতে পারে, ওই হিসাবে গেলে আপনি পেয়ে যাবেন কার জেতার কথা। হ্যাঁ, ভারতের কারণে নির্বাচন জিতেছে কিনা সেটার থেকে বড় কথা এই নির্বাচনে বিএনপি জয়ী হতে ভারত খুশি হয়েছে, সেই জায়গাটায় যা যেটা লজিক্যাল, যেটা অ্যাপ্লিকেবল, যেটা অ্যাকসেপ্টেবল, সেটাই আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, জামাতুল কি খুশি হতো না? হতো না। বিএনপি হতে খুশি হয়েছে। বিএনপি হতে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি খুশি হয়েছি, উত্তরটা চান আমি বলবো আমি জানি আপনি খুশি হয়েছেন। জামাত ইসলামী হওয়ার থেকে বিএনপি হওয়াতে খুশি হয়েছি। ওই যে বললাম অপশন, আমি তো করি আওয়ামী লীগ, চিরকাল আওয়ামী লীগ করবো, মরবো আওয়ামী লীগ, আমি তার অন্য কোনো দল করবো না। এখন কথা হচ্ছে যে তারপর আমাকে মন্দের ভালো তো বেছে নিতে হবে। অ্যাটলিস্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তো স্বাধীনতা যুদ্ধের কথা বলে, অ্যাটলিস্ট তো তারা বলে যে একটা 71 সালে যুদ্ধ হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী আমাদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, রাজাগার আল বদর আল শামস, এই কথাগুলো মানে, আধা আধা মানে। জামাত তো তাও মানে না। সবচেয়ে দুঃখজনক বিষয়, নতুন প্রজন্ম তো নিজের চোখে দেখে বললো নতুন সংসদ, কত বড় গণ অভ্যুত্থান করে সংসদ তারা এনেছে 5ই আগস্টের, অথচ জাতীয় সংসদের যখন জাতীয় সঙ্গীত বেজে উঠলো একজন জামাত ইসলামী এবং তার জোটের নেতা দাঁড়াইলেন না। কিন্তু আবার ওই যে হান্নান মাসুদ, এমপি হান্নান মাসুদ, সে বলছে তারা নাকি শুনতে পায় না, মাইকে ডিস্টার্ব ছিল নাকি। না, তারা শুনতে পারে নাই, কিন্তু বিএনপির সবাই শুনতে পারছে। মানে বিএনপির সংসদ সদস্য তাদের কানের জোর বেশি, হান্নান মাসুদের জোরটা কম কানে। হইতে পারে, এটা একটা যুক্তি। আপনি যদি বলে বসেন যে ভাই আমাদের সবাই কানে আপনি একটু কম শুনি, এটা তো আমি তো রিফিউট করতে যাব না। তো উনি এটাও বলতে পারে যে যখন জাতীয় সঙ্গীত বাজছিল তখন আমাদের চোখের সামনে ছানি পড়েছিল, মানে তার সামনে সরকারি দলের প্রত্যেকটা সদস্য দাঁড়ায় গেল, বুঝতেছে না কি হয়। উনি এমপি হয়ে আসছেন, কিছু বুঝেন না নাকি? জাতীয় সংসদে জাতীয় সঙ্গীত যখন বাজে অথবা যে কোনো জায়গায় বাজে, তখন পোশাক পরিহিত পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সার্জেন্ট এট আর্মস, তারা সেলুট দেয় না? তারা সেলুট দিয়ে দাঁড়িয়েছিল না? তারা কি কোনো অন্য কিছু দেখেছিল, দৈব কিছু দেখে সেলুট দিয়েছিল নাকি? শুনতে পারেন নাই মানে কি? আপনার জাতীয় সঙ্গীতের শর্টেস্ট ফরম্যাটের দৈর্ঘ্য কতক্ষণ? মিনিমাম 2 মিনিট, 2.5 মিনিট। 2.5 মিনিটে যার চৈতন্য উদয় হয় না, যার ইন্দ্রিয় জাগ্রত হয় না, তাহলে দেশ কি কিসের সংসদ হবে? তাহলে এগুলা কথা মিশন সাহেব আমাকে বলবেন না। না পুরানো মানে ওই অভ্যাস করা আমি কঠিন, আমি বলি না, পুরানো হান্নান মাসুদ বলতেছে, এই জন্য বললাম আর কি। পুরানো অভ্যাস দূর করা কঠিন। হম 16ই ডিসেম্বর 1971 সালে ওই পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার আল বদর আল প্রত্যেকটা অ্যাক্সিলারি বাহিনী সহ আত্মসমর্পণ করে গেছে, মানতে পারতেছে না ভাই। তাইলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজবে আপনি দাঁড়াইলেন না মানে কি বলতে চান? আপনি তো এটাও বলতে পারতেন যে আমি দুঃখিত, আমি শুনতে পারিনি, ক্ষমা তো প্রার্থনা করেনি, শুধু বললো যে আমি শুনতে পারিনি, মানে কি? আরেকটা বিষয় আছে, সেটা কিন্তু এই মানে জামাত কিছু বলে না, কিন্তু এটা বলছে আব্দুল হান্নান মাসুদ। মাসুদ কিন্তু জামাতের কেউ না, মাসুদ কিন্তু বিরোধী দলের চিফ হুইপও না। না না, কারো হওয়ার তো দরকার নাই। হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট। না বুঝলাম, কিন্তু আমি একটা উনি তো আমি আপনাকে জামাতের মুখপাত্র না, জামাতের পক্ষ থেকে কিছু বলা হয় নাই। এক্স্যাক্টলি তার তো বললো না কেন? ক্ষমা প্রার্থনা করুক, যারা তো ভুলে যেতেছে দাঁড়ায়নি, উই আর সরি, বলুক, বলুক। আমি তো আপনাকে সহজ কথা বললাম যে আপনি এই 300 জনের সংসদ সদস্য সবাই শুনলো সরকারি দলের, কিন্তু বিরোধী দলের কেউ শুনলো না। এর উত্তর কি হবে? আপনি জানেন যে পোশাক পরিহিত একজন সম্মিলিত বাহিনীর সদস্য যখন জাতীয় সঙ্গীত শুনে তখন সেলুট দেয়, আপনি দেখছেন তারা সাবধান হোক, তারা অভিবাদন জানাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। ইজ ইট বিলিভেবল? আবার দেখলাম তিনি তার পররাষ্ট্র উপদেষ্টাকে বলতেছেন মন্ত্রীর পদমর্যাদা দিতে হবে বলে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে আবার অস্বীকার করতেছেন যে নির্বাচনে আমার আমার শোনেন ওই শোনেন সই এখন জাল আমার হয়েছে। কথা শুনে একটা জিনিস শেষ করতে না, আপনি যে নির্বাচনে অংশগ্রহণ করলেন, ওই নির্বাচনের
আদেশ যে জারি হয়েছে কার পক্ষ থেকে জারি হয়েছে? রাষ্ট্রপতি। জি, তো রাষ্ট্রপতির আদেশে নির্বাচন করে এমপি হইলেন, চলে আসছেন সংসদে, তাহলে তার বক্তব্য শুনবেন না কিসের জন্য? ফাইজলামি করেন নাকি? কারণ তারা বলে এই রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ফ্যাসিস্টের দোসর। ডক্টর মোহাম্মদ ইউনূসের অসাংবিধানিক নিষ্পেষণ, নির্যাতন, শোষণ উপহার দেওয়া একটা সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ বেরিয়ে আসবে। আপনি ওই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সই করা আদেশের বলে নির্বাচন করে এমপি হইলেন, এখন তার বক্তব্য শোনেন না কেন? না, আবার তো উপদেষ্টা হিসেবে শপথও নিছে তার আগে, তার কাছ থেকে শপথ নিল। এক্স্যাক্টলি। জনাব রাশেক রহমান, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে একটা খুব বেশি কিছু আশা করি না তাদের কাছ থেকে। শেষ প্রশ্ন করি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই যে সংসদের উদ্বোধনী ভাষণে তিনি আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কথা বললেন, তারপরে আওয়ামী লীগ সরকারের সম্পর্কে অনেক কথা বলেন যে তারা অর্থনীতি ধ্বংস করেছে, তারা ফ্যাসিস্ট ছিল, তিনি স্পষ্ট বললেন, এবং তিনি শেষ পর্যন্ত বিএনপির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ বলে শেষ করলেন। তাহলে আপনার কাছে প্রশ্ন যে আসলে কি এই শেখ হাসিনা যে চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতি পদে মনোনীত করে নির্বাচন করলো, এটা কি আসলে শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত ছিল? আর এখন এই যে এই আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে আওয়ামী লীগের সমালোচনা করলো, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললো, দুর্নীতিবাজ বললো, বাংলাদেশ জিন্দাবাদ বললো, এটা কি আসলে আওয়ামী লীগের উপর একটা চপেটাঘাত কিনা? আপনার কি মনে হয়? শেষ প্রশ্ন। যখন কেউ মারা যায় আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজি। ঠিক আছে, কেন বলেন তো? তিনি গত হয়েছেন। এখন একজন গায়ক যখন গান গাওয়া বন্ধ করে দেন, মানে আর জীবনে গান গাবেনই না, গেতে পারবেন না, তখন গানের জগতে তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি পাঠ করতে পারেন। এখন আমি আপনাকে 3টা সাংবিধানিক পদের কথা বলি। নাম্বার 1, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে মহামান্য রাষ্ট্রপতি বানিয়েছেন সাংবিধানিক কিছু দায় দায়িত্ব পালন করার জন্য। 2 নাম্বার, তিনি শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার বানিয়েছিলেন কিছু সাংবিধানিক দায় দায়িত্ব পালন করার জন্য। আর উনি শামসুল ইসলাম টুকু সাহেবকে ডেপুটি স্পিকার বানিয়েছিলেন কিছু সাংবিধানিক দায় দায়িত্ব পালন করার জন্য। এখন আপনি যদি বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোটা সংবিধানের আলোকে দেখেন, তাহলে স্পিকারের ভূমিকা আকাশচুম্বী। মানে শাহাবুদ্দিন সাহেবের এই কর্মকাণ্ড বুঝতে গেলে আপনাকে এই জায়গা থেকে আসতে হবে। 2024 সালের 2রা সেপ্টেম্বর এই শিরীন শারমিন চৌধুরী রিজাইন করলেন, অর্থাৎ তিনি ইস্তফা দিলেন নিজের পদ থেকে। 2রা সেপ্টেম্বর 2024, এটা ডেইলি স্টার, প্রথম আলো পত্রিকায় এসেছে। তার মানে কি হলো? তার মানে হলো যে যেই শিরীন শারমিন চৌধুরী সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের, উনি নিজে সংরক্ষিত আসনের এমপি থেকে স্পিকার হয়েছেন, তাহলে আমরা মনে করেছিলাম আরো কিছুদিন আগে যে নিশ্চয়ই ওনার কিছু নিহিত শক্তি আছে, অর্থাৎ সংকটের সময় উনি ধরে রাখতে পারবেন না দায়িত্বের জায়গা। কিন্তু উনি প্রমাণ করলেন যে উনি ধরে রাখতে পারছেন না। ঠিক আছে, মাননীয় ডেপুটি স্পিকার, তাকে মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, কিন্তু সে ইস্তফা দেয়নি। সে একেবারেই তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী, যে ডেপুটি স্পিকার, তাকে জেলে নিয়ে দেওয়া হচ্ছে। এখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি বলে যে ভাই আমি বাংলাদেশ জিন্দাবাদ বললে দোষ হয়, আমি আওয়ামী লীগের গাড়ি দিলে তো দোষ হয়, তাহলে আমার সাথে সংবিধান রক্ষা করার জন্য আর যারা ছিল তারা কোথায়? উত্তরটা কি দিবেন আপনি? উনি যদি বইলা বসে যে আপনারা সদল বলে দেশ ছেড়ে পালানোর সময় আমাকে রেখে গেলেন কেন, আমাকে সাথে নিয়ে যেতেন, কি উত্তর দিবেন? উনি যদি আপনাকে বলে যে আপনি তো শুধু, আপনারা তো শুধু আমাকে একা রাষ্ট্রপতি বানান নাই, আপনারা তো সেনা প্রধানটাও বানাইছেন, বিমান প্রধানটাও বানাইছেন, নৌবাহিনী প্রধানটাও বানাইছেন, এমন এক জায়গায় ছেড়ে গেলেন, বললেন না ভাই টাটা, এখন ভাই
চাচা আপন প্রাণ বাঁচা, আমি নিজেকে বাঁচানোর জন্য আমাকে যা বলতেছে আমি তাই বলতেছি। আপনারা শাহাবুদ্দিন চুপ্পুকে ভুলে যান। শাহাবুদ্দিন চুপ্পু এবং শিরিন শারমিন দুইজন তাদের রাজনৈতিক সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাদের জন্য পাঠ করা যেতে পারে। তারা মৃত্যুবরণ করেছেন, তাদের কোন প্রাসঙ্গিকতা বাংলাদেশের রাজনীতিতে বা সংবিধান রক্ষার ক্ষেত্রে নাই। আমি আমার আওয়ামী লীগের নেতা কর্মী ভাইদেরকে বলবো আপনারা কষ্ট পাবেন না ভাই, কারণ এটা সত্য। ওই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ সমর্থন সবই বঙ্গবন্ধুকে ভালোবাসে, কিন্তু ও যখন ডাইনে দেখে তখন দেখে আহা কেউ নাই, বামে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, বরঞ্চ অন্ধকারে অনুভব করে কেউ হয়তো বা বন্দুকের নল তার থেকে তাক করে রাখতেও পারে। সেই জায়গা থেকে সে আমাদের অজান্তে অপ্রকাশ্যে হয়তো বা বলে আমাকে নিয়ে গেলেন না কেন, আমাকে নিয়ে গেলেন না কেন। আমি আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। খুব ভালোভাবেই দিতে পেরেছেন, খুব ভালোভাবেই। জি সংবিধান রক্ষা এককভাবে সবসময় করা যায় না, সকলে মিলে করতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সমাপনী কোনো বক্তব্য রাখবেন কিনা, কিছু বলার আছে কিনা সমাপনী? না, আমার জায়গাটা খুব সহজ। আমি মনে করি যে আওয়ামী লীগকে নিঃশেষ করা, বিলীন করার সুযোগ কারো নাই। এটা এত সহজ কাজ না, অনেক কঠিন কাজ। এবং তার থেকেও বড় কথা, বঙ্গবন্ধুকে কোনোদিন নিঃশেষ করা যাবে না, মুছে ফেলা যাবে না। আওয়ামী লীগ ফিরবে অবশ্যই, এবং বাংলাদেশের রাজনীতি ভারসাম্য থেকে আওয়ামী লীগকে প্রয়োজন আছে। তবে আওয়ামী লীগের নতুন করে চিন্তা করতে হবে যে আগামী দিনের রাজনীতিতে আমরা কি আবেদন রাখবো বাংলাদেশের মানুষের জন্য, বা বাংলাদেশের মানুষকে আমরা কিভাবে সহযোগিতা করবো। এই জায়গাগুলো যদি নতুন করে আমরা রিভ্যাম্প না করি, নতুন করে যদি সেট না করি, তাছাড়া আমরা খুব ভালো কিছু সহজেই করতে পারবো বলে আমার মনে হয় না। আর এই অনুষ্ঠান যে ইস্যুটাকে কেন্দ্র করে আপনি আমার কাছে আমন্ত্রণ জানাচ্ছেন, সব শেষে বলতে চাই যে প্লিজ আমরা স্বাধীন, আমরা সার্বভৌম, আমাদের আত্মসম্মান আছে। আওয়ামী লীগ সত্যিকার অর্থে একটি অনন্য রাজনৈতিক দল। এমন কোন বক্তব্য বা এমন কোন ব্যক্তির বক্তব্যের সম্মুখীন আমরা হতে চাই না যেখানে আমাদের আত্মসম্মান নিয়ে টানাটানি। এবং অনেস্টলি স্পিকিং, ডক্টর হাবিবে মিল্লাত একা শুধু না, তিনি সহ আরো অনেকেই যান প্রাণ দিয়ে চেষ্টা করছেন এই সংকটকালীন পরিস্থিতিকে ঘুরিয়ে ফেলার। সেই জায়গা থেকে আমার মনে হয় না আমাদের যুক্তরাষ্ট্র ভারতের একজন সম্মানী মানুষ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব গৌতম লাহিড়ীর পক্ষ থেকে এই ধরনের আসলে হেল্প করে না। কারণ আমি তো বললাম আমার টকশোর কমেন্টেই যখন প্রশ্ন করা হচ্ছে যে উনি এই ধরনের কথা বলছেন কেন, এগুলোর উত্তর আমরা দিতে পারছি না। তো আপনাকে আমি